আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব খুবই BMT 101 কোর্সের একটা ইজি টপিক, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো কোশ্চেনটা দেওয়া আছে, ইন দ্য মার্কেট ফর পটেটো হোয়েন প্রাইস অ্যাট $3 per unit, the quantity of demand is 300 units while the quantity of supply is 100 unit. When the price increased to $4, the quantity of demand decreased to 200 units and quantity of supply increased to 25 units. তো এইখান থেকে প্রশ্ন আসবে যে ফাইন্ড দ্য ডিমান্ড ফাংশন, একে 2 নম্বরে বলবে যে ফাইন্ড দ্য সাপ্লাই ফাংশন, 3rd নম্বরে বলবে যে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, অ্যান্ড 4th নম্বরে বলবে ড্র গ্রাফ শোয়িং দ্য ইকুইলিব্রিয়াম, যেটা অনেক ইম্পর্টেন্ট। তো দেখি আমরা উত্তরগুলো কীভাবে বের করতে হয়, চলো যাই। ফার্স্টেই বলছে যে ডিমান্ড ফাংশন বের কর। ডিমান্ড ফাংশন বের করার জন্য ডিমান্ডের মধ্যে ফার্স্টেই লাগবে স্লপ দিয়ে আমাদের লিখতে হবে যে সূত্রটা কোয়ান্টিটি অফ ডিমান্ড 2 মাইনাস কোয়ান্টিটি অফ ডিমান্ড 1, তারপর প্রাইস 2 মাইনাস প্রাইস 1। তো এইটার ভ্যালুগুলো আমরা কই পাবো? এটার ভ্যালুগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে। দেখি আমরা প্রশ্নের কোথা থেকে নিচ্ছি। যেমন কোয়ান্টিটি অফ ডিমান্ড 2 আমরা লিখছি 200, ডিমান্ড 1 লিখছি 300, আর P2 কত 4, আর P1 হচ্ছে 3। এগুলো সব প্রশ্নের মধ্যে থেকেই পেয়েছি। চলো দেখে দিই আমরা কীভাবে প্রশ্ন থেকে এটা পাই। এই যে প্রশ্নের মধ্যে এখানে বলাই ছিল হোয়েন মার্কেট পটেটো হোয়েন প্রাইস, এই যে এটা 3, এটা P1 আমরা লিখে নিচ্ছি প্রাইস, কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ, এই যে প্রথম ডিমান্ড 1 হচ্ছে 300, অ্যান্ড দ্য সাপ্লাই ইজ, এই যে দেখো সাপ্লাই 1 কত, এটাও লেখা আছে এখানে। অবশ্যই আমার এই মেথে এখন সাপ্লাইটা রাখতে আসছে না, প্রথমে ডিমান্ডটা লাগবে, তো ডিমান্ডটা আমরা নিলাম। হোয়েন দ্য প্রাইস ইনক্রিজ টু 4, এই যে P2 আছে এখানে, অ্যান্ড কোয়ান্টিটি অফ ডিমান্ডও আছে এখানে, ডিমান্ড D2, এটা এই যে প্রথমটা D1 আমরা লিখছি, দ্বিতীয়টা D2, অ্যান্ড এখানে সাপ্লাইয়েরও D2 দেওয়া আছে, তো এটা এখন লাগবে না। তো আমরা এই যে দেখো P2 D2, তারপর হচ্ছে P1, আর এই যে এখানে আমরা D1 পাইছি। তো এখানে কোশ্চেন থেকে আমরা ওই সূত্রের জিনিসগুলো সব পাই যাব। তো এটা সূত্র বসাইলেই আমরা ডিমান্ডের ফাংশনটা পাই যাব। তো চলো দেখি কীভাবে পাই। তো এই যে এখানে আমরা আবার চলে আসছি। তো এখানে প্রত্যেকটা যে ভ্যালু এই যে এখানে বসানো হয়েছে, যেগুলো কোশ্চেন থেকে আমরা পাইছি। তারপরে যে 300 থেকে 200 মাইনাস করলে -100, আর এখানে নিচে থেকে 1 ভাগ করলে -100 পাইলাম। তো এটা হচ্ছে কোয়ান্টিটি, মানে ডিমান্ড ফাংশন বের করার জন্য ডিমান্ডের স্লপটা পাইছি। এবার আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে ডিমান্ড ফাংশন বের করার জন্য। সূত্রটা কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড মাইনাস কোয়ান্টিটি অফ ডিমান্ড 1 এম পি মাইনাস P1। কোয়ান্টিটি অফ ডিমান্ডকে আমরা জানি না, আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ড 1 জানি, যেটা কোশ্চেনের মধ্যে লেখা আসলো। এখানে ওই যে আমরা লিখছি D1 কত 300, এই যে 300, এটাই আমরা জাস্ট এখানে লিখছি। আর এম দিয়ে এখানে বোঝাচ্ছে হচ্ছে স্লপ। এই যে দেখো আমরা স্লপ বের করছি, স্লপের সূত্র এটা ডিমান্ডের স্লপের, এই যে স্লপটা কত -100, এম এর জায়গায় 100। পি আমরা জানি না, কিন্তু P1 তো আমরা জানি, P1 প্রশ্ন দেওয়া আছে। আর এই যে চাইলে এখানেও লেখা আছে P1 হচ্ছে 3, তো এই যে পিটা লিখছে এখানে। দেন এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড 300, 100টাকে পি এর সাথে গুণ করছে একবার, প্লাস মাইনাস মাইনাস 100 পি মাইনাস মাইনাস প্লাস 300। দেন এই যে 300টা আছে এখানে চলে দিছে, তো কোয়ান্টিটি অফ ডিমান্ড দেওয়া 100 পি 300, আর এখানে মাইনাস ছিল, এখানে এসে কত হবে প্লাস হয়ে যাবে। তো কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু 600 মাইনাস 100 পি। এটাই হচ্ছে মূলত কোয়ান্টিটি অফ ডিমান্ড কীভাবে বের করলাম এটা। তো এটাই হচ্ছে ডিমান্ড বের করা, ডিমান্ডের ফাংশন। তো ডিমান্ড ফাংশন হচ্ছে বের করা অনেক ইজি। তো এখন আমরা নেক্সটে দেখব কিভাবে, পরের প্রশ্নটা কি চাই, ফাইন্ড দ্য সাপ্লাই ফাংশন। তো সাপ্লাই ফাংশন কীভাবে বের করে? ডিমান্ড ফাংশনের মতোই, জাস্ট কি সূত্রটার মধ্যে ডি এর জায়গায় শুধু এস ইউজ হবে। তো চলো দেখি কিভাবে করি। বলতেছে যে সাপ্লাই ফাংশন বের করা। সাপ্লাই ফাংশন বের করার জন্য প্রথমে স্লপ বের করতে হবে। সাপ্লাই স্লপ কি? কোয়ান্টিটি S2 মাইনাস কোয়ান্টিটি S1। ওইটার মধ্যে D1 লিখছিলাম, এটা S1 লিখবো। এটা ডিমান্ড ছিল, এর জন্য ডি, এখানে সাপ্লাই তাই এস, আর তাছাড়া বাকি সব সেমি, P2 মাইনাস P1। তো এই ভ্যালুগুলো আমরা কোথেকে পাবো? এই ভ্যালুগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের। তো দেখি কোশ্চেনে কোথায় দেওয়া আছে প্রাইস 2, প্রাইস 1 অ্যান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই 1 আর 2 কই দেওয়া আছে, এখান থেকে আমরা নিব। তো দেখি কোন জায়গায় দেওয়া আছে। এই যে দেখো প্রশ্নের মধ্যে P1 দেওয়া আছে, কোয়ান্টিটি অফ ডিমান্ড গেছে, ডিমান্ড লাগবে না। এই যে দেখো কোয়ান্টিটি অফ সাপ্লাইও দেওয়া আছে, যে সাপ্লাই 1, এটা প্রথমটা যেটা থাকবে এটা 1, অ্যান্ড প্রাইস ইনক্রিজ টু লেখা আছে, যে সেকেন্ড প্রাইস দেওয়া আছে P2,
and demand in decrease demand and quantity of supply increase to এই যে সেকেন্ড সাপ্লাইও দেয়া আছে সাপ্লাই টু। তো এইখান থেকে আমরা জিনিসগুলো নিব, এই যে P2 সাপ্লাই টু সাপ্লাই ওয়ান P1 এই চারটা জিনিস আমরা পেলাম। এবার এই জিনিসগুলো ইউজ করবো আমরা সাপ্লাই ফাংশন বের করার জন্য। তো চলো দেখি কীভাবে করি। তো এই যে এখানে আমরা সূত্রটা লিখছি। তো কোয়ান্টিটি অফ S2 আমরা এই যে প্রশ্নে পেলাম 250, S1 আমরা পেলাম 100, মাইনাস মাইনাস আছে, P2 হচ্ছে 4 মাইনাস P1 হচ্ছে 3। তো 150 250 থেকে 100 চলে গেলে 150 ভাগ 1। এখানে আমরা স্লপ পেলাম কত 150। কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের স্লপ পাইছি আমরা 150। তো এবার কোয়ান্টিটি অফ সাপ্লাই যে ফাংশনটা বের করার জন্য সূত্র লিখতে হবে, ওই সেম ডিমান্ডের সূত্রটাই জাস্ট এখানে QD এর জায়গায় QS লিখতে হবে। QS মাইনাস QS1 ইকুয়াল টু এম মানে হচ্ছে স্লপ, P মাইনাস P1। তো কোয়ান্টিটি অফ QS আমরা জানি না, কিন্তু QS1 আমরা জানি, যেটা প্রশ্ন দেওয়া আছে, চাইলে প্রশ্ন থেকে দেখা যায়। বা এই যে এখানে আমরা লিখছি যেটা QS1 100 লিখছি আমরা মাইনাস দিয়ে, এম হচ্ছে স্লপ, এই যে স্লপ আমরা বের করছি কত 150, এই যে 150। P তো আমরা জানি না P, আর P1 হচ্ছে কত, এই যে এখানে আমরা লিখছি 3, আর প্রশ্ন চাইলে আমরা দেখতে পারি 3 আছে P1। দেন লেখার পরে আমরা জাস্ট কী করছি, কোয়ান্টিটি অফ সাপ্লাই 100, এই 150টাকে P এর সাথে গুণ দিয়ে দিচ্ছি একবার, এটার সাথে একবার। তো প্লাসে প্লাসে প্লাস 150, প্লাস মাইনাসে মাইনাস 450। তো কোয়ান্টিটি অফ S ইকুয়াল টু 150P মাইনাস 450, আর এই যে 100টা এখানে ছিল, এখানে থেকে এখানে এনে দিছি। তো উল্টায় গেলে কী হয়, প্লাস মাইনাস আসলে প্লাস হয়ে গেছে 100। দেন যদি আমরা এখানে দেখি কোয়ান্টিটি অফ সাপ্লাই যে ফাংশনটা বের হলো 150, আর 450 টাকা 100 মাইনাস করলে কত থাকে, প্লাস মাইনাস মানে মাইনাস হবে, দুটোর মধ্যে মাইনাস হলে বড় সংখ্যা কিসের মাইনাসের, তাই মাইনাস। আর এই যে 350 100 চলে গেলে, তো এটাই হচ্ছে কোয়ান্টিটি অফ সাপ্লাই বের করার নিয়ম। তো নেক্সটে বলবে যে নেক্সট যে থার্ড প্রশ্নটা আছে ওইটাই বলবে ইকুইলিব্রিয়াম প্রাইস এবং কোয়ান্টিটি বের করো। তো চলো দেখি ওইটা কি বলছে, যে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। তো এটা কীভাবে বের করে, এটাও বের করা সোজা। তো চলো দেখি আমরা এটা কীভাবে বের করতে হয়, ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। তো কীভাবে বের করবো, তো প্রথমে আমরা দেখব যে ফ্রম কোশ্চেন সলিউশন 1 and 2 থেকে আমরা এই যে দেখো ডিমান্ডের একটা ফাংশন পাইছি, সাপ্লাইয়ের একটা ফাংশন পাইছি। এটা কই থেকে পাইছি, ওই যে প্রথম যে প্রশ্ন 1 2 করলাম ওইটা থেকে আমরা পাইছি। তাও আমরা দেখাই দিই কোন থেকে আমরা পাইছি এটা। এই যে দেখো যখন সলিউশন করতে আসলাম ডিমান্ড ফাংশন থেকে আমরা এই যে ডিমান্ড ফাংশনের এটা পাইছি। অ্যান্ড যখন আবার সাপ্লাই ফাংশন করতে আসছিলাম, তো এই যে সাপ্লাই ফাংশন যখন করছি, সাপ্লাই ফাংশনের নিচ থেকে এই যে সাপ্লাই একটা ফাংশন পাইছি। এই ফাংশন দুটো ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি বের করার জন্য প্রয়োজন। তো এই দুইটাই আমরা এখানে লিখছি। তো এই যে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটির জন্য ডিমান্ডের ফাংশনটা, সাপ্লাই ফাংশনটা লিখছি। আর ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করার নিয়মই হচ্ছে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করলে ওখানে আমরা প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি পাওয়া যায়। তো পয়েন্ট বের করার জন্য সূত্র হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড ইকুয়াল টু কোয়ান্টিটি অফ সাপ্লাই। তো কোয়ান্টিটি অফ ডিমান্ডের যে ফাংশনটা 600 মাইনাস 100p ওইটা এখানে লিখছি, অ্যান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই 150p মাইনাস 300 লিখছি। এবার আমাদের কাজ হচ্ছে যে টাকা এলা অংশগুলো আছে সব একসাথে করা, আর পি এলা অংশগুলো একসাথে করা। তো এখানে 650, এই যে দেখো টাকা এলা অংশ মাইনাস 350টার এখানে দেবো, কী হবে, প্লাস হয়ে যাবে। 150p মাইনাস 100p ছিল, এই পাশে চলে আসবে প্লাস 100p। তারপরে দেন 650 প্লাস 350 করলে পাই আমরা 950, আর 150p প্লাস 100 করলে আমরা পাই 250p। এবার আমরা সাইডটা ঘুরিয়ে দিব জাস্ট, তাহলে সাইড ঘুরাইলে তার কোনো কিছু চেঞ্জ হয় না। তো এটাই সাইড ঘুরিয়ে দিলাম। দেন এখানে পি রাখবো 950p, এই যে 250pটা এটার সাথে গুণাকার আছে, তো এখানে আসলে ওই পাশে যে ভাগ হয়ে যাবে। তো ভাগ করলে আমরা পাই পি ইকুয়াল টু 3.8। আর এই যে পি এর মান আমরা পেয়ে গেছি, পি ইকুয়াল টু মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। তো ইকুইলিব্রিয়াম প্রাইস আমরা পেয়ে গেছি। তো আমরা এখন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কীভাবে বের করব, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করার জন্য এই যে পি এর যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটারে আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ড অথবা কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের একটা ফাংশনের মধ্যে অ্যাপ্লাই করলেই আমরা পেয়ে যাব। দেখো দুইটা ফাংশনের মধ্যে পি আছে, তো যে কোনো একটা ফাংশনের মধ্যে করলেও একই উত্তরই আসবে, যেটা দিয়েই করো সেম উত্তরই আসবে। তো আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ড ফাংশনটার উপর পি এর মান অ্যাপ্লাই করবো, করে দেখাচ্ছি কীভাবে হবে। পি এর মান অ্যাপ্লাই করে আমরা কোয়ান্টিটিটা বের করবো ইকুইলিব্রিয়াম প্রাইসের। তো এই যে আমরা ডিমান্ডের ফাংশনটা লিখছি 600 মাইনাস 150p, দেন এখানে আমরা লিখছি 600 মাইনাস 150 ইন্টু পি এর জায়গায় যে আমরা 3.8 লিখছি, লেখার পরে আসে 380 মাইনাস করলে 220। এই যে এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। আমাদের প্রশ্নে বলছে যে ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি বের করো। তো আমরা এই যে ইকুইলিব্রিয়াম প্রাইস বের করছি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বের করছি। আশা করি বুঝতে পারছো, এটা অনেক ইজি ছিল। তারপরে তোমরা চাইলে যেভাবে এখানে লিখে দিতে পারো ইকুইলিব্রিয়াম পয়েন্ট ইকুয়াল টু ওই যে প্রাইসটা আর কোয়ান্টিটিটা দুটো একসাথে লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা। লাস্টেরটা
এটা হচ্ছে অনেকেই বলে যে অনেক হার্ড, বুঝে না, কিন্তু এটা অনেক সোজা। তো আমরা চলো একটু দেখি এটা কীভাবে করতে হয়। এখানে বলছে ড্র গ্রাফ শোয়িং দ্য ইকুইলিব্রিয়াম। তো ওই যে ইকুইলিব্রিয়ামটা আমরা বের করছি, থার্ড যে অংশটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ওটা দেওয়া বলতে আছে একটা গ্রাফ আঁকো। তো এটা অনেক সোজা। তো চলো দেখি আমরা কীভাবে এটা করতে হয়, গ্রাফ কীভাবে আঁকতে হয়। তো এখানে আমরা লিখে নিচ্ছি ইকুইলিব্রিয়াম গ্রাফ বের করতে হয় ফ্রম দ্য কোশ্চেন সলিউশন 3, যেমন 3 থেকে আমরা পাই যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটা বের করছিলাম, পয়েন্টটা লিখছি। লেখার পরে আমাদের এই টাইপের একটা ছক বানাইতে হবে, যেটার মধ্যে পি থাকবে, পি মানে প্রাইস, এই যে ডিমান্ডের যে ফাংশনটা যেটা আমরা একে বের করছি, অ্যান্ড সাপ্লাইয়ের ফাংশন যেটা প্রশ্ন 2 আমরা বের করছি, ওই ফাংশনটা জাস্ট লিখছি। লেখার পরে এই যে আমরা যে কোয়ান্টিটি পাইছি, ইকুইলিব্রিয়াম প্রাইসটা পাইছি, প্রাইসের জায়গায় প্রাইস। তো এই যে যেটা পাইছি এটা সবসময় 3টা ঘর বানাবো আমরা, 1টা 2টা 3টা, 3টার বেশি বানানোর কোনো প্রয়োজন নেই, 3টা বানাবো। দেন প্রথম প্রাইসের ঘরে সবসময় 0 দিব। দেন মাঝখানে যেটা থাকবে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা সবসময় আমরা মাঝখানে লিখবো, এই যে ইকুইলিব্রিয়াম প্রাইসের যে অংশটা, প্রাইসের যেটা আমরা পাইছি, প্রাইসটা এই যে 3.8 লিখছি। আর এইখানে চাইলে আমরা 3, তো এখানে তো 4 না নিয়ে 4.5 অথবা 5 নিলে অথবা 6 পর্যন্ত নেওয়া যায়, বেশি গ্যাপ নেওয়ার দরকার নেই, 2 ঘর বা 1 ঘর গ্যাপ নিয়ে আমরা এখানে লিখবো। এই যে 5 লিখছি আমি এখানে, এটা ধরে নিয়ে লিখতে হবে। দেন আমরা এই যে পি এর ভ্যালুগুলো, এবার এই যে ডিমান্ডের যে ফাংশনটা আছে, এই ফাংশনের মধ্যে পি এর ভ্যালু, পি এর জায়গায় ইউজ করব এই পি এর ভ্যালুগুলো যেগুলো নিছি। যেমন 0 যদি ইউজ করি, 100 যদি 0 দিয়ে দিই, 0 আসবে, থাকে কি 600, এই যে আমরা 600 পেলাম। 3.8 বসাইলে 100-এর সাথে 3.8 গুণ করলে পাবো হচ্ছে 380, 380 থেকে যদি আমরা এটা বাদ দিই থাকে 250। দেন 5 বসাইলে এখানে 500 হয়, 500 থেকে 600 মাইনাস করলে থাকে 100। তো ডিমান্ডেরটা। এবার সাপ্লাইটা, সাপ্লাইয়ের এই ফাংশনটার মধ্যে যদি 0 অ্যাপ্লাই করি, প্রথমে আমরা পাই -350। তারপর যদি 3.8 অ্যাপ্লাই করি, পি এর জায়গায় অ্যাপ্লাই করলে আমরা পাবো 220। দেন আবার যখন 5 অ্যাপ্লাই করবো তখন আমরা পাবো 400। তো এই যে এই জিনিসটা যখন আমরা এই চারটা যখন বানায় ফেলবো, তখন গ্রাফ আঁকা সোজা হয়ে যাবে। তো এটা গ্রাফ আঁকার জন্য আমাদের এই চারটা লাগবে। আশা করি এই চারটা বুঝতে পারছো। তো দেখি এখন আমরা এই চারটার সাহায্যে কীভাবে গ্রাফ আঁকা যায়। তো গ্রাফ আঁকার জন্য আমরা এই ধরনের একটা বড় গ্রাফ পেজ নিয়ে নিব। তো নেওয়ার পরে এখানে দুইটা দাগ দেবো। প্রথমে একটা, এই যে এটা হচ্ছে ওয়াইয়ের দাগ, আমি যেহেতু লিখি নাই আপনারা লিখে নিন ওয়াই, আর এটা হচ্ছে এক্সের দাগ। মাঝখানে অল টাইম 0 হয়। তো ওইখানে এই যে এই পাশের যে অংশটা, এইখান দিয়ে লিখতে হয় কোয়ান্টিটিগুলা, আর এখান দিয়ে লিখতে হয় প্রাইসগুলা। তো এটা কীভাবে লিখছি চলো আমরা ওই চারটা থেকে দেখাই। চারটার মধ্যে আমরা দেখতে পাইতেছি যে ডিমান্ডের যে হাইয়েস্ট কোয়ান্টিটিটা আছে 600, আর যে সাপ্লাইয়ের যে লোয়েস্ট মানে কোয়ান্টিটি নিচের দিকে মাইনাসের ঘর যেটা আছে, সেটা 350। মানে আমাদের নিচের দিকে যে মাইনাসের অংশটা, ওইটার মধ্যে -350 পর্যন্ত লাগবে। আর হচ্ছে উপরের দিকে যে অংশটা, এখানে 150 পর্যন্ত লাগবে। আর হচ্ছে প্রাইসের ঘরে হচ্ছে 0, 3.85। তো চলো দেখি আমরা এটা কীভাবে এই পয়েন্টগুলো কাউন্ট করি। তো এখানে দেখো প্রাইসের ঘরে প্রথমটা, এই যে প্রাইসের ঘরে প্রথমটা 0 0 লিখছি। দেন এই যে দেখো আমরা প্রতি 2 ঘরকে মানে প্রতি 2 ঘরে 1 1 করে ধরছি, ধরার পরে এই যে 1 এখানে নিচে 10-এ 1 লিখছি। দেন 2 3 4 5 6, হ্যাঁ, নেওয়ার পরে এইভাবে লিখলাম। দেন লিখলাম 10 ঘরে 1 1 করে নিয়ে। আর এই যে এখানে দেখো কোয়ান্টিটির ঘরে সর্বোচ্চ ছিল 600, এখানে 600 পর্যন্ত লিখলেও চলতো, যেটা ডিমান্ডের কাছে আমরা পাইছি। যে দেখো এখানে সর্বোচ্চ বের হয়েছে, যেখানে মানে প্লাসের ঘরে সর্বোচ্চ আমরা এই ভ্যালুগুলোর মধ্যে, এই 2 ঘরের ভ্যালুর মধ্যে প্লাসের ঘরে সর্বোচ্চ আছে 600। তাই এখানে এই যে 600 নিচে 600, আর মাইনাসের ঘরে সর্বোচ্চ ছিল কত, -350। এই এখানে নিচে 350 লিখছে, এই সরি -300 -400 পর্যন্ত লিখছে। তো এই জিনিসগুলো কীভাবে নিছে, যেমন 0 প্রতি ঘরে প্রতি এক ঘরে 2 1 মানে 50 100 নিছে, মানে 5 ঘরে 100 ধরছে, প্রতি 5 ঘরে 100 ধরছে। প্রতি এক ঘরকে 20 একক করে কাউন্ট করছি আমরা, যেমন এই যে 20 40 50 60 70 80 90 100। তো এমন করে আমরা এই যে 800 পর্যন্ত গেছে, 800 পর্যন্ত লিখছি। আর নিচের দিকেও সেমলি ভাবে এই যে 20 40 50 60 70 80 90 100, মাইনাসের দিকে নিচের দিকে যেহেতু মাইনাস, তো এটা লিখছে এই যে -500 পর্যন্ত আমরা। ঠিক আছে, এখন দেখি গ্রাফটা কীভাবে আঁকতে হয়। আমরা এই চারটা দেখবো, দেখে দেন এটার সাথে গ্রাফটা করে নিব। তো চার্টের মধ্যে প্রথমে ডিমান্ডের যে অংশটা আছে, ডিমান্ডের যে ঘরটা, প্রথমে আমরা ডিমান্ডের
ছকটা ডিমান্ডের যে অ্যারোটা আছে ওইটা আঁকবো, দেন সাপ্লাইয়ের অ্যারোটা আঁকবো। তো ডিমান্ডের প্রথম লেখা আছে 0-র ঘরে ডিমান্ডের কত আছে 600। তো ডিমান্ডের প্রথম আমরা রাখতেছি যেহেতু এই যে 0-র ঘরে কোথায় বিন্দুটা আছে, প্রথম বিন্দুটা এই যে 600তে, আমরা 600তে বিন্দুটা দিছি। এখানে বলা আছে 0-র ঘরে কত 600। 0-র ঘরে এই যে প্রাইস যখন 0, এই যে এটা হচ্ছে প্রাইসের লাইন, প্রাইস যখন 0 ডিমান্ড তখন কত 600, এই যে 600টা ফোটা দিছি। দেন সেকেন্ড কত রাখছে, প্রাইস যখন 3.8 তখন ডিমান্ডের ঘরে কত হতে ফোটা দিতে হবে 220-এ। তো প্রাইস এখানে 3.8, এই যে দেখো 3.8 আসে এইখানে, আর 3.8 আর ডিমান্ডের ঘরে তখন কত বলছে 220, এই যে 220, এই যে আমরা প্রতি এক ঘরে 20 একক করে ধরছি, এই যে 220-এ এখানে ফোটা দিছি আমরা যখন 3.8, এই যে এখানে 220-এ ফোটা দিছি। দেন আবার যখন বলছে প্রাইস যখন 5 তখন ডিমান্ড কত 100। তো একইভাবে এই যে প্রাইস যখন 5 টাকা, এটা প্রাইসের ঘর, আর ডিমান্ড তখন বলছে কত 100, এই যে দেখো 100-র মধ্যে ফোটা দিছি। এবার আমরা স্কেল দিয়ে ধরবো, ধরার পর দেখবো একটা ফোটা, এই যে একটা ফোটা, এই যে একটা ফোটা, 3টা ফোটা মিলা যাবে সেমলিভাবে, এটা একটা দাগ দিয়ে দিব। দাগ দিয়ে দিলে আমাদের ডিমান্ড ফাংশনের যে অ্যারোটা আছে ওইটা আঁকা শেষ। এবার আমরা দেখবো সাপ্লাই ফাংশনের অ্যারোটা কীভাবে আঁকলাম। তো ডিমান্ডের মতোই সাপ্লাই ফাংশনের অ্যারো সোজাই, তো চলো আমরা এটাও চার দিয়ে আঁকবো। তো সাপ্লাই ফাংশন হচ্ছে এই যে এইটা, আমরা এই অ্যারোটা পুরো টাইকা ফেলছি। তো এবার সাপ্লাই ফাংশনের জন্য এই যে দেখো যখন বলছে 0 তখন সাপ্লাইয়ের প্রথম বিন্দু কততে, প্রাইস যখন 0 সাপ্লাইয়ের প্রথম বিন্দু -350-এ। তো এইখানে একইভাবে এই যে প্রাইস যখন 0 সাপ্লাইয়ের প্রথম বিন্দু -350, 320, 40, এই যে মাঝখানে হচ্ছে 50, 350, এখানে একটা ফোটা প্রথম। দেন আবার বলছে প্রাইস যখন 3.8 সাপ্লাইয়ের প্রথম ফোটা কোথায় হবে 220-এ। তো প্রাইস যখন 3.8 সাপ্লাইয়ের ফোটা কোথায় হবে +220, এই যে 220, তো এইখানে আমরা এই যে আগেবার ডিমান্ডের সময় মিলাইছিলাম, এই যে এই ফোটাটাই হচ্ছে এইটার সেম ফোটাই দুইটার জন্য। দেন থার্ড কোথায় বলছে যে যখন 5 প্রাইস তখন সাপ্লাইয়ের যে ফোটাটা হবে এটা হবে 400-তে। তো যখন 5, এই যে 5 সাপ্লাইয়ের ফোটা কোথায় হবে 400-তে, এই যে 400 কোথায়, এই যে 400, এই যে 5 প্রাইস 5 যখন তখন সাপ্লাইয়ের ফোটা 400-তে। তো তারপর দেখব এই যে একটা ফোটা, দুইটা ফোটা, তিনটা ফোটা, এটাও মিলা গেছে। দেন এই যে মিলাই দেব, এটাই হচ্ছে সাপ্লাই ফাংশনের অ্যারো। এখন আমরা দেখলাম যে দুইটা বিন্দুর মধ্যেই এই যে ফোটাটা আছে এই ফোটাটার মধ্যে দুইটা অ্যারো একটা আরেকটারে ছেদ করছে, মানে এই ফোটাটা কত 3.8 যখন প্রাইস আর কোয়ান্টিটি তখন 220। তো এই অ্যারোটা, এই যে ফোটাটা, এই ফোটাটাকেই বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো আমাদের প্রশ্নে বলা ছিল যে শোয়িং গ্রাফ উইথ ইকুইলিব্রিয়াম পয়েন্ট, তাহলে আমরা গ্রাফটা শো করলাম অ্যান্ড আমরা শো করে দিলাম কোনটা, এই যে এই ফোটাটাকে আমরা লিখবো, লেখার পরে দেন সাইডে লিখে দেবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আশা করি পুরো সম্পূর্ণ ম্যাথটা আপনারা বুঝতে পারছেন, অনেক ইজি ছিল। সবাইকে আসসালামু আলাইকুম।